Bismillahirrahmanirrahim. I welcome to all my HSC students to my digital classroom solution. My dear students, earlier I had delivered my lecture on these topics modifier part 1. Today I am going to deliver my lecture on the topics modifier as a part 2. In part 1 I had delivered my lecture on the definition of modifiers, kinds of modifiers, and the words which are used as pre-modifier. Today I am going to deliver my lecture on the topics modifier as part 2. That means the use of post modifier and the words which are used as post modifier. After that I shall try my best to give an example and solve the question modifier. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মডিফায়ারের উপরে আমি আরেকটি লেকচার দিয়েছিলাম মডিফায়ার পার্ট 1 নামে। সেখানে আমি মডিফায়ারের সংজ্ঞা, প্রকারভেদ বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেখানে আমি আরও আলোচনা করেছিলাম যে সমস্ত শব্দগুলো প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর আজকের লেকচারে আমি আলোচনা করছি পোস্ট মডিফায়ার হিসাবে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে এবং তারপরে একটি ভোট প্রশ্ন আমি সলভ করে তোমাদেরকে দেখিয়ে দেব যে মডিফায়ারের এই প্রশ্নটি কিভাবে সলভ করতে হয়। ভোট প্রশ্নের একটা ফিচার, ভোট প্রশ্নের একটা মডেল আমি তোমাদেরকে এখানে উপস্থাপন করে সেটা সলভ করে দেখিয়ে দেব। তো যারা আগের লেকচারটা দেখেছো এই মডিফায়ারের উপরে, তাদের জন্য আজকের লেকচারটা খুব উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। এবং তোমরা যদি আগের লেকচারটা দেখে থাকো এবং অত্যন্ত মনোযোগের সাথে এই লেকচারটা দেখো, তাহলে আমি আশা করব তোমাদের এই মডিফায়ারের যেই সমস্যাটা আছে এটা তোমাদের কেটে যাবে। তোমরা সহজেই মডিফায়ারের এই প্রশ্নটি সলভ করতে পারবে, যেটা ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে 9 নম্বর প্রশ্নে এসে থাকে। I hope and believe if you watch my class attentively, you will be able to solve question number 9 modifiers very easily and simply. My advice you to all, you must have to observe my first lecture, then this lecture will be very much fruitful. If you watch my previous lecture, that means modifier part 1, then this lecture or today's lecture will be very much fruitful. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের লেকচারটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই লেকচারটা তোমাদের জন্য খুব উপভোগ্য হবে এবং তোমরা সহজেই মডিফায়ারটা বুঝতে পারবে। আমি আজকে তোমাদেরকে দেখাবো
পোস্ট মডিফায়ার হিসাবে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। প্রথমেই তো পোস্ট মডিফায়ারের ব্যবহার নিম্নরূপ। রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হিসাবে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে আমি তার মধ্যে 1 নম্বর হচ্ছে রিলেটিভ ক্লজ। আর আমি আগের লেকচারে বলেছি যে পোস্ট মডিফায়ারটা কি। পোস্ট মডিফায়ার হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের পরে এবং ভার্বের পরে বসে থাকে, যেটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। আর নাউনের পরে হয়ে থাকলে হতে পারে, অ্যাডজেক্টিভের পরে হতে পারে, ভার্বের পরে হতে পারে। তো এখানে আর পোস্ট মডিফায়ারের সঙ্গে আমি আগের লেকচারে বলেছি যে যে সমস্ত শব্দ নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ বা ভার্বের পরে বসে উক্ত ওয়ার্ডকে মডিফাই করে সেটা হলো পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ার হিসেবে যে সমস্ত শব্দ ব্যবহার হয় তার 1 নম্বরে আছে রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজটা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। রিলেটিভ ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেই ক্লজটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়ে থাকে। বাক্যের শেষে আগের কোনো নাউনকে বা ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে। যেমন একটা উদাহরণ, দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট হু ওয়াজ রিকভারিং কুইকলি। এই বাক্যের মধ্যে হু থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এখানে হু ওয়াজ রিকভারিং কুইকলি এই রিলেটিভ ক্লজটি আগে যে নাউনটা আছে দ্য পেশেন্ট, এই পেশেন্টটাকে মডিফাই করেছে, সে কারণে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা জানতে পারলাম কি রিলেটিভ ক্লজটা পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ হয়। আর রিলেটিভ ক্লজ বলা হয় কাকে, যে রিলেটিভ প্রোনাউন রয়েছে, যে হু, হুইজ, দ্যাট, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর এগুলো দিয়ে যেই ক্লজটা শুরু হয় সেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। এরপরে 2 নম্বরে আছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজটা হচ্ছে কি, যে প্রিপজিশন দিয়ে যেই ফ্রেজটি গঠিত হয় সেটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। আর এই প্রিপজিশনাল ফ্রেজটি পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন উদাহরণ, দে ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিটিং উইথ দেয়ার টিচার। এখানে দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। কেন গিয়েছিল? এখানে যে গিয়েছিল, এই যে ভার্বটি রয়েছে ওয়েন্ট, দেয়ার সেখানে, দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। কেন গিয়েছিল সেই কথাটাকে সামনের প্রিপজিশনের যে ফ্রেজটি আছে, প্রিপজিশনাল ফ্রেজটি আছে, এই ফ্রেজটি সেটাকে মডিফাই করেছে। যেমন কেন গিয়েছিল, উইথ এ ভিউ টু মিটিং উইথ দেয়ার টিচার, যে তাদের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করার জন্য। 3 নম্বরে আছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে কি, ইনফিনিটিভ দিয়ে যে ফ্রেজ গঠিত হয় সেটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। আমরা অনেক সময় এটাকে টু ইনফিনিটিভও বলে থাকি। যেমন হি ওয়েন্ট টু লন্ডন, এখানে একটু ভুল হয়েছে, ওই যে আন্ডারলাইনটা টু লন্ডনের নিচে দেওয়াটা ভুল হবে। মূলত আন্ডারলাইনটা হবে টু স্টাডি দেয়ার। যেমন হি ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডনে গিয়েছিল। এই যে লন্ডনে গিয়েছিল, ওয়েন্ট টু লন্ডন,
এটাকে সামনের যেই অংশটুকু আছে যেমন টু স্টাডি দেয়ার, সেখানে পড়াশোনা করার জন্য বা সেখানে পড়াশোনা করতে, এই টু ইনফিনিটিভ যুক্ত এই ইনফিনিটিভ ফ্রেজটি আগের ওই ওয়েন টু লন্ডনকে মডিফাই করেছে। সুতরাং এখানে টু স্টাডি দেয়ার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর এটা এখানে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে আছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপলটাও পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ হয়। পার্টিসিপলটা যদিও বা এই প্রি মডিফায়ার হিসাবেও ইউজ হয়ে থাকে, তো আমরা এখানে দেখাচ্ছি যে পার্টিসিপলটা পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ হয়। পার্টিসিপলটা কি, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে এটা অন্য কোনো শব্দকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলে থাকি, সেটা পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ হয়। যেমন একটা উদাহরণ হিসাবে দেখলে আমরা দেখি উই শুড স্টপ কাটিং ডাউন ট্রিজ, যে উই শুড স্টপ আমাদের বন্ধ করা উচিত, কি বন্ধ করব, কাটিং ডাউন ট্রিজ গাছপালা কাটা। তাহলে এই স্টপ, এই যে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে মডিফাই করেছে কাটিং ডাউন ট্রিজ। সো কাটিং ডাউন ট্রিজ এখানে হচ্ছে পার্টিসিপল। কাটিং শব্দটা হচ্ছে পার্টিসিপল, আর এটা এখানে পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ হচ্ছে এমন শব্দ যেটা তার আগের নাউনকে বিশেষিত করে, অর্থাৎ আগে যে নাউনটা দেওয়া থাকে ওই নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন আমরা সেটাকে অ্যাপোজিটিভ বলে থাকি। আর এই অ্যাপোজিটিভটা পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন একটা উদাহরণ, ইমদাদ হুসাইন লেকচারার ইন ইংলিশ ইজ এ জেন্টেলম্যান ইন আওয়ার ইনস্টিটিউশন। এখানে যদি আন্ডারলাইন করা যেই শব্দটুকু আছে লেকচারার ইন ইংলিশ, এটুকু যদি নাও থাকতো তাহলেও বাক্যটা সুন্দর হয়ে যেত, সম্পূর্ণ হয়ে যেত। যেমন ইমদাদ হুসাইন ইজ এ জেন্টেলম্যান ইন আওয়ার ইনস্টিটিউশন, ইমদাদ হুসাইন আমাদের প্রতিষ্ঠানের একজন ভদ্রলোক। কিন্তু এই লেকচারার ইন ইংলিশ এটুকু এসে আগের ওই ইমদাদ হুসাইন এই নাউনটাকে একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছে, অর্থাৎ নাউনের পরে বসে আগের নাউনটাকে একটা অতিরিক্ত তথ্য দিয়েছে, আর সে কারণে এটা হয়েছে অ্যাপোজিটিভ, যেটা এখানে পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার হয়েছে। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। সরাসরি অ্যাডভার্বটা পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ হয়। অ্যাডভার্বটা হচ্ছে কি, আগে ভার্বের পরে বসে উক্ত ভার্বকে মডিফাই করে, ভার্বের পরে বসে ভার্বটিকে মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বটা পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন উদাহরণ, দে ওয়ার ওয়াকিং কুইকলি টু রিচ দেয়ার ইন টাইম। দে ওয়ার ওয়াকিং, তারা হাঁটছিল। কিভাবে হাঁটছিল, এই ওয়াকিং যে ভার্বটি আছে এই ভার্বটিকে মডিফাই করেছে একটি শব্দ, সেই শব্দটি হলো কুইকলি। কুইকলি শব্দটি আগের ভার্বটিকে মডিফাই করেছে, আর এখানে কুইকলি শব্দটি অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়ে পোস্ট মডিফায়ারের কাজ করেছে। সো কুইকলি ইজ এ অ্যাডভার্ব অ্যান্ড ইট ইজ পোস্ট মডিফায়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করে ওই বোর্ড প্রশ্নের প্যাটার্নটা দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে মডিফায়ারটাকে তোমরা সলভ করবে। তো লেটস প্র্যাকটিস অ্যান এক্সাম্পল। আমরা একটা বোর্ডের একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে আসি। তো এটি একটি বোর্ড প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 2016-তে এসছে। This model is an
is a question of Dhaka Board 2016. Now we are going to practice it. তো তোমরা প্রথমেই যে কাজটি করবে সেটা হলো পুরো প্যারাটা তোমরা খুব মনোযোগের সাথে পড়ে নিবে, পুরোটা পড়ে নেওয়ার পরে এরপর তোমরা সলভ করা শুরু করবে। এক লাইন পড়েই এক লাইন সলভ করবে না, তাহলে ভুল হয়ে যেতে পারে। আর পুরো প্যারাটা যদি তোমরা একবার পড়ে নাও, একটু বোঝার চেষ্টা করো, তাহলে পুরো বিষয়টা তোমার মাথার মধ্যে ঢুকবে এবং তোমার পরবর্তীতে করতে সুবিধা হবে। তাহলে আমরা একটু প্যারাটা পড়ে নিই। Rabindranath Tagore was a poet of Bengali literature. He was born in a family at Jorashako, Kolkata. He went to school. He wrote his verse at the age of 8. At the age of 17, he went to London school. There, he was put in a lodging house under the care of a coach, Mr. Scott. He was lucky. An English family of Mr. Scott. He also visited the House of Parliament, Gladstone and John Barrett's debate on Irish rule. He wrote letter to Kolkata English Society. At this, his family thought that they might lose their sons, so he was called back to Kolkata. তো প্যারাটা পড়ার পরে এখানে আমরা একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ফুল প্যারাটার মধ্যে রবীন্দ্রনাথ ট্যাগর সম্পর্কে বলা হয়েছে, যে রবীন্দ্রনাথ ট্যাগরের ছেলেবেলায় তাকে লন্ডনে পাঠানো হয়েছিল সেখানে পড়াশোনা করার জন্য। কিন্তু সেখানে সে যখন ইংলিশ সোসাইটির সাথে একদম মিশে যাচ্ছিল, ইংলিশ সোসাইটির প্রশংসা করে সে যখন দেশে চিঠি লেখে, তখন তার বাবা মা তারা চিন্তা করলো যে তাদের সন্তান বাঙালি কালচার ভুলে গিয়ে ইংলিশ কালচারের সাথে ঢুকে যাচ্ছে। সে কারণে তাকে লন্ডন থেকে আবার নিয়ে আসা হয়েছিল। এই কথাটাই মূলত এই প্যাসেজের মধ্যে বলা আছে। তো তোমরা এই যে শূন্যস্থানের পরে ব্র্যাকেটের মধ্যে কিছু কথা আছে, এই যে প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন, পোস্টমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন ইত্যাদি, এর এই কথাগুলোকে একটু খেয়াল করতে হবে। তাহলে যখনই বলতেছে যে প্রথম লাইনে যেমন রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ড্যাশ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, তো এখানে বলা আছে প্রিমডিফাই দ্য নাউন। তাহলে এখানে নাউনটা কোনটা? প্রিমডিফাই দ্য নাউন যেহেতু বলা আছে, শূন্যস্থানের পরে তোমাকে ওই নাউনটা খুঁজতে হবে। যেমন এখানে নাউনটা আছে কি পোয়েট, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ড্যাশ পোয়েট। এখানে এই পোয়েট শব্দটা নাউন, এর আগে তোমাকে একটা প্রিমডিফায়ার দিতে হবে, তার মানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, সেটাই তো অ্যাডজেক্টিভ। তাহলে তোমার নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, সেখানে নাউনটা হচ্ছে কি পোয়েট। আমি আরেকটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, একটু মানে অন্য কালারের কালিতে লিখে ব্র্যাকেটের কথাগুলোকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। যেমন প্রথম লাইনে আছে কি প্রিমডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রিমডিফাই করো। তাহলে নাউনকে প্রিমডিফাই করে যেই শব্দ সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের একজন কবি। এখন কেমন কবি? এই পোয়েটটাকে তুমি একটু বিশেষিত করো, যে গ্রেট পোয়েট, ফেমাস পোয়েট, ওয়ার্ল্ড ফেমাস পোয়েট। আমি যেই তিনটা বলেছি দিস আর কারেক্ট, এর সবগুলোই কারেক্ট, তুমি যে কোনো একটা শব্দ এখানে ইউজ করলেই হবে। আবার হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা পরিবারে জোড়াসাঁকোর, কলকাতার জোড়াসাঁকোতে। এখন এখানে বলা আছে প্রিমডিফাই দ্য নাউন আবারও, তো এখানে প্রিমডিফাই দ্য নাউন, তাহলে নাউনটা কোনটা? ফ্যামিলি। তাহলে ফ্যামিলির আগে তোমাকে প্রিমডিফাইয়ের বসাতে হবে, তার মানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে নাউনের তোমার এখানে যেই নাউনটা আছে ফ্যামিলি, এর পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসালেই তোমার এখানে এই লাইনটা সলভ হয়ে গেল। তাহলে আমরা দিতে পারি কি, যে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছেন ইন এ ট্যাগর ফ্যামিলি, ঠাকুর পরিবারে, অ্যাট জোড়াসাঁকো, কলকাতা, কলকাতার জোড়াসাঁকোতে। অথবা হি ওয়াজ বর্ন ইন এ এডুকেটেড ফ্যামিলি, তিনি একটা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন
এই এডুকেটেড শব্দটা এখানে ব্যবহার করা যাবে না, কারণটা হলো যদি এখানে এডুকেটেড শব্দটা সুইটেবল হতো তাহলে এখানে এ না বসে এখানে এন থাকতো, যেহেতু এ আছে সুতরাং এখানে এডুকেটেডটা লেখা যাবে না। তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ বর্ন ইন এ ট্যাগর ফ্যামিলি, সে একটা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অথবা অন্য কোনো শব্দ আমরা লিখতে পারি, যেমন হি ওয়াজ বর্ন ইন এ কনজারভেটিভ ফ্যামিলি, সে একটা রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড ফ্যামিলি, সে একটা রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হতে পারে। হি ওয়েন্ট টু লন্ডন, হি ওয়েন্ট টু স্কুল, তিনি স্কুলে গিয়েছিলেন। এরপরে বলা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বটাকে পোস্ট মডিফাই করে এমন একটা শব্দ এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা জানি ভার্বটাকে মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ব, তার মানে এখানে একটা অ্যাডভার্ব তোমাকে ইউজ করতে হবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, তিনি স্কুলে গিয়েছিলেন অ্যাট অ্যান আর্লি এজ, ছোটো বয়সে, বাস সিম্পলি হয়ে গেল। এরপরে হি রোট হিজ ড্যাশ ভার্স অ্যাট দ্য এজ অফ 8, তিনি 8 বছর বয়সে ভার্স লিখেছিলেন, কবিতা লিখেছিলেন। এখন 8 বছর বয়সে তিনি যেই কবিতাটা লিখেছিলেন এটা ছিল তার প্রথম কবিতা। তাহলে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের আগে প্রি মডিফাই দিতে হবে, এখানে নাউন হচ্ছে ভার্স, তাহলে ভার্সের আগে তুমি একটা অ্যাডজেক্টিভ লিখবে। তাহলে সেই অ্যাডজেক্টিভটা কি? ফার্স্ট। ওই যে আমরা ডিটারমাইনারের মধ্যে পড়ে আসছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অল, বোথ, সাম, ফিউ, এগুলো হচ্ছে ডিটারমাইনার যেটা প্রি মডিফায়ার হিসাবে ইউজ হয়। তাহলে সেরকম একটা প্রি মডিফায়ার যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে সেরকম একটা দিতে হবে। তাহলে লিখলাম কি? হি রোট হিজ ফার্স্ট ভার্স, তিনি লিখেছিলেন তার প্রথম কবিতা অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে। অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন ড্যাশ স্কুল দেয়ার, সেখানের স্কুলে। আচ্ছা, 17 বছর বয়সে তিনি লন্ডনে গিয়েছিলেন। এরপরে বলা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে একটা পোস্ট মডিফাই তোমাকে এখানে লিখতে হচ্ছে। তাহলে ইনফিনিটিভটা কি? ইনফিনিট হচ্ছে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, যেহেতু আমরা এটা ইজিলি জানি তাহলে সেভাবে আমরা এখানে করব যে হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে, স্কুল দেয়ার, সেখানের স্কুল কী করার জন্য? পড়াশোনা করার জন্য। তাহলে টু স্টাডি দেয়ার, টু স্টাডি দেয়ার, তাহলে টু স্টাডি ইনফিনিটিভ হয়ে গেল। এরপরে হি ওয়াজ পুট ইন এ লজিং হাউস, তাকে একটা লজিং হাউসে রাখা হয়েছিল আন্ডার দ্য কেয়ার অফ ড্যাশ কোচ মিস্টার স্কট, মিস্টার স্কট নামক একজন কোচের তত্ত্বাবধানে তার বাড়িতে তাকে রাখা হয়েছিল। এখন এখানে ব্যবহার করতে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে প্রি মডিফায়ার দিতে বলছে, তার মানে এখানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে নাউনটা হচ্ছে কোচ, তো কোচ শব্দটা নাউনের আগে তুমি একটা অ্যাডজেক্টিভ দেবা। তো মিস্টার স্কট ছিলেন কেমন কোচ? প্রফেশনাল কোচ, পেশাদার কোচ। তাহলে এই প্রফেশনাল শব্দটা লিখলেই এখানে প্রি মডিফায়ার হয়ে গেল, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে এখানে। তাহলে লাইনটা পুরো হয় কি? হি ওয়াজ পুট ইন এ লজিং হাউস আন্ডার দ্য কেয়ার অফ এ প্রফেশনাল কোচ মিস্টার স্কট। হি ওয়াজ লাকি ড্যাশ অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, মিস্টার স্কটের এরকম একটা ইংরেজি পরিবার পেয়ে তিনি খুব লাকি হয়েছিলেন। তাহলে এখন তোমাকে এখানে কি লিখতে বলা হচ্ছে? পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে একটা পোস্ট মডিফায়ার তৈরি করতে হবে এখানে। তাহলে হি ওয়াজ লাকি, সে ভাগ্যবান হয়েছিলেন, ইনফিনিটিভের যেহেতু ব্যবহার হচ্ছে এখানে, সে ভাগ্যবান হয়েছিলেন মিস্টার স্কটের এরকম একটা ইংরেজি পরিবার পেয়ে। তাহলে পাওয়া ইংরেজি হলো গেট, তাহলে ইনফিনিটিভ যেহেতু ব্যবহার করতে বলা হয়েছে তাহলে টু গেট। তাহলে লাইনটা কী হয়? হি ওয়াজ লাকি, সে খুব ভাগ্যবান হয়েছিলেন, টু গেট অ্যান ইংলিশ ফ্যামিলি, এরকম একটা ইংরেজি পরিবার পেয়ে অফ মিস্টার স্কট, মিস্টার স্কটের। হি অলসো ভিজিটেড, তিনি ভিজিট করেছিলেন, পরিদর্শন করেছিলেন হাউস অফ পার্লামেন্ট, সংসদ ভবন, গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেট অন আইরিশ রুল, গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইট আইরিশ রুল নিয়ে যে ডিবেট করেছিলেন সেটা শোনার জন্য তিনি পার্লামেন্ট ভিজিট করেছিলেন। তাহলে এখানে ইনফিনিটিভ দিয়ে আমাকে পোস্ট মডিফায়ার ব্যবহার করতে বলছে, তাহলে কি হবে? তাহলে শোনা ইংরেজি হলো লিসেন, তাহলে টু লিসেন। তাহলে পুরো লাইনটা কী হয়? হি অলসো ভিজিটেড, তিনি পরিদর্শন করেছিলেন হাউস অফ পার্লামেন্ট, সংসদ ভবন, টু লিসেন, শুনতে, গ্ল্যাডস্টোন অ্যান্ড জন ব্রাইট ডিবেট, গ্ল্যাডস্টোন এবং জন ব্রাইটের মধ্যে যে বিতর্ক হয়েছিল অন আইরিশ রুল, আইরিশ রুল নিয়ে। হি রোট লেটার টু কলকাতা, তিনি কলকাতায় চিঠি লিখেছিলেন ইংলিশ সোসাইটি, ইংরেজি সমাজের কী করে? প্রশংসা করে। তো এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে
যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাই হলো পার্টিসিপল। তাহলে হি রোট লেটার্স টু কলকাতা, তিনি কলকাতায় চিঠি লেখেন প্রেইজিং ইংলিশ সোসাইটি, ইংরেজি সমাজের বর্ণনা করা, মানে প্রশংসা করে। প্রেইজিং মানে প্রশংসা করা আর কি, মূল শব্দটা প্রেইজ, তার সাথে আইএনজি হবে। অ্যাট দিস, এতে করে দ্য ফ্যামিলি থট, তার পরিবার ভাবলো। এই যে সে ইংরেজ সমাজের প্রশংসা করে তিনি যে চিঠিটা লিখলেন, এতে করে অ্যাট দিস, এতে করে হিজ ফ্যামিলি থট, তার পরিবার ভাবলো, দ্যাট যে দে মাইট লস দেয়ার সন, যে তারা তাদের পুত্রকে হারাতে যাচ্ছে। কীভাবে হারাতে যাচ্ছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব তার মানে কি? অ্যাডভার্ব। ভার্বের পরে যেটা পোস্ট মডিফাই সেটা হলো অ্যাডভার্ব। তাইলে কীভাবে হারাতে যাচ্ছে তার সন্তানকে তারা? কালচারালি, সাংস্কৃতিক দিক থেকে। অর্থাৎ সে ইংরেজি সমাজের প্রতি ঢুকে যাচ্ছে, বাংলা সংস্কৃতিকে পরিত্যাগ করে। সে কারণে তারা ভাবলো যে তারা তার সন্তানকে সাংস্কৃতিক দিক থেকে হারাতে বসছে বা হারাতে যাচ্ছে। সো হি ওয়াজ কল্ড ব্যাক টু কলকাতা, তাই তাকে আবার কলকাতায় ডেকে নিয়ে আসা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই ঢাকা বোর্ড 2016 এই প্রশ্নটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে মডিফায়ার বুঝিয়ে দিতে। তো এখন এখানে দেখো আমি একদম উত্তরটা লিখে দিয়েছি যে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট of Bengali literature. He was born in a Tagore family at Jorashako, Kolkata. He went to school at an early age. He wrote his first verse at the age of 8. At the age of 17, he went to London to study school there. He was put in a lodging house under the care of a professional coach, Mr. Scott. He was lucky to get an English family of Mr. Scott. He also visited the House of Parliament to listen. টু আর লিসেনের মাঝখানে একটু স্পেস হবে আর কি, একত্রে হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নিবে। গ্লাডস্টোন অ্যান্ড জন ব্রাইটস ডিবেট অন আইরিশ রুল। হি রোট লেটার্স টু কলকাতা প্রেইজিং ইংলিশ সোসাইটি। অ্যাট দিস হিজ ফ্যামিলি থট দ্যাট দে মাইট লস দেয়ার সন্স কালচারালি, সো হি ওয়াজ কল ব্যাক টু কলকাতা। এভাবে তোমরা মডিফায়ারের প্রশ্নটি এক্সারসাইজ করবে, এভাবেই তোমরা সলভ করার চেষ্টা করবে। তো তোমরা আজকে যেই লেকচারটি মডিফায়ার পার্ট 2, এটা দেখার আগে তোমরা মডিফায়ার পার্ট 1 এই লেকচারটা দেখে নিবে। আগে মডিফায়ার পার্ট 1 লেকচারটা দেখে তারপরে তোমরা এই মডিফায়ার পার্ট 2 লেকচারটা দেখবে। I hope and believe these grammatical items modifier will be very much easy and simple to you all. Thanks to all for watching this lecture. Allah Hafiz.